সামনে কি ইরান অ্যান্ড ইউএস এর মতো আবার একটা যুদ্ধ হতে চলেছে? সামনের কিছু মাসে আবার কি নতুন যুদ্ধের দিকে পৃথিবী এগোচ্ছে? আসল সত্যিটা জানুন। আমাদের কাজই হচ্ছে ওয়ান সাইডেড অ্যানালিসিস করা অ্যান্ড বলা। হ্যাঁ, মার্কেটের ব্যাপারে বলতে থাকি, বাট আজকের ভিডিওটা পুরোপুরি ডিফারেন্ট হবে। হিস্টোরিক্যাল অনেক জিনিস বা আমাদের রিসার্চ, আমরা যে সামনের দিনে কি হবে না, কিভাবে যে অনেকে একজন কোশ্চেন করেছিল কিভাবে আমরা বলি, এই জিনিসটার ভিত্তিতে আমরা আজকে ভিডিওটা করছি। যে আমাদের একটা রিসার্চ 1% রিসার্চ দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে মার্কেটটাকে স্টাডি করতে পারি পাস্ট সব ডেটা অ্যানালাইজ করে। আপনারা কি করেন, সামনে কি হবে দেখতে বললে চার্ট খুলে বসেন, আমরা দেখবেন একটা চার্টও দেখাবো না। চলুন বেশি না টাইম ওয়েস্ট করে শুরু করা যাক। ফার্স্টে আমরা এখন জানি ইরান অ্যান্ড ইউএস এর মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা এখন যুদ্ধটা কারেন্টলি সিজফায়ার পজিশনে আছে। সিজফায়ার মানে এখান থেকে দুটো জিনিস হতে পারে। এখন সিজফায়ার মানে বন্ধ আছে, এখন সবকিছু বন্ধ আছে যুদ্ধটা, যেটা আমরা বলে রেখেছি যে মার্চে অব্দি আমরা যুদ্ধটা এসকালেট হতে দেখছি, অ্যান্ড এপ্রিল থেকে ঠিকঠাক হতে দেখছি, অ্যান্ড এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে আমাদের মোটামুটি ঠিক হয়েছে। তো এবারে দুটো জিনিস হতে পারে এখান থেকে। পার্মানেন্ট স্টপ, ভালো করে দেখবেন ভিডিওটা, মাথার উপর দিকে গেলেও দেখবেন। শেয়ার মার্কেটে সার্ভাইভ করতে গেলে কি কি লাগে আজকে বুঝতে পারবেন। পার্মানেন্ট স্টপ হতে পারে, আর একটা হচ্ছে রিজাম্পশন হতে পারে পরে। সেটা পরে রেজিউম কি হবে, আমি এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি। পার্মানেন্ট স্টপ কি হবে, দি অ্যান্সার ইজ, এখনই বলছি, নো। রেজিউম তার মানে হবে, দি অ্যান্সার ইজ ইয়েস। মানে আবার ইরান ইউএস যুদ্ধটা টেম্পোরারি এখন বন্ধ থাকছে, বাট পার্মানেন্ট বন্ধ হয়ে গেল না, এটা আবার তৈরি হবে নতুন ভাবে। আফটার কবে, কিছু সপ্তাহ কিছু মাস, সেটা কেউ জানে না, বাট সেটা রিজাম্পশন হওয়ার কথা। যে ফার্স্ট কোয়েশ্চেন যে এটা, রাজদা তোমার কি মনে হয়, অ্যান্সার ইজ দিস। ঠিক আছে, নাম্বার 1। আচ্ছা, তো কোনো নতুন যুদ্ধ বা এই যুদ্ধটা যদি আবার রিজিউম হয়, মার্কেট তো আবার পড়তে বাধ্য। কবে পড়বে না পড়বে পরের ব্যাপার। আমি এটাকে মনে করি 21st সেঞ্চুরির প্রথম বড় যুদ্ধ, অ্যান্ড প্রথম যুদ্ধ যেটা ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে এগোচ্ছি। ওয়ার্ল্ড ওয়ার 3 ঠিক বলবো না, বাট ওয়ার্ল্ড ওয়ার 3 এর মতো কিছু একটা স্কেলে। কারণ বাকি যুদ্ধগুলো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল লেভেলে হয়ে বন্ধ হয়ে গেছে। এটা প্রথম যুদ্ধ যেটা ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে লিড করছে, পুরো দেশ বিদেশ সব জায়গাকে অ্যাফেক্ট করেছে। স্টেট অফ হরমুজ আপনারা জানেন, এরকম তো অনেক কিছু আছে, পুরো দেশ বিদেশ এফেক্ট হয়েছে। এইটা বোঝার জন্য এবার ভালো করে এখান থেকে বুঝবেন। এটুকু সবাই জানতেন, এখান থেকে জানেন না অত। 20th সেঞ্চুরি, 20 নম্বর যে সেঞ্চুরি আছে, আমরা এখন 21st সেঞ্চুরিতে বিলং করি। 20th সেঞ্চুরির আগে, প্রি 20th সেঞ্চুরি কিভাবে যুদ্ধগুলো লড়াই করতো, সিম্পল বইতে আমরা পড়েছি কি যুদ্ধ লড়াই করতে, এটাকে আমরা নাম দিয়েছি এভলিউশন অফ ওয়ারফেয়ার। কিভাবে যুদ্ধ ব্যাটেল ফিল্ডটাকে অন্যভাবে তৈরি করা হয়েছে। প্রথমে মিলিটারি ভার্সেস মিলিটারি হতো, দুটো দেশের ব্যাটেল ফিল্ডে যেত, দুটো মিলিটারি যেত, আর্মি নিজেদের মধ্যে কাটাকাটি হতো, দুজনের আর্মি মারা যেত, দ্যাটস ইট, আর সেই হিসেবে দখল হয়ে যেত। এই জিনিসটাকে বলা হয় মিলিটারি টু মিলিটারি লড়াই। এর মধ্যে সিভিলিয়ানরা কিছু কিছু মরতো, তাদের মারপিট করার জন্য মরতো। ম্যানুফ্যাকচারিং হাবস যেগুলো আছে, তেল বানাচ্ছে যে 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 দেশ, সেইখানে হাবসগুলোকে মেরে ফেলা হতো বা নষ্ট করে দেওয়া হতো, ডিস্ট্রয় করা হতো। এর জন্য কিছু সিভিলিয়ানস অল্প কিছু হলেও ডিস্ট্রয় হতো। অ্যান্ড আসল ডিস্ট্রয় করা হতো, আসল সোলজার্সরা, আসল ডিস্ট্রয় হতো সোলজার্সরা বা মিলিটারিরা। ঠিক বলছি, এটা হিস্ট্রি বইতে পড়েছি আমরা, মিলিটারিরা। এর জন্য কি হতো, ডিস্ট্রয়, স্টেট মানে এখানে সবসময় বলি সরকারকে স্টেট বলছি আমি এখানে, সরকার ডিস্ট্রয় হতো। ক্যাপাসিটি কি ডিস্ট্রয় হলো, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ার বলা হয়। ট্র্যাডিশনাল নর্মাল দুটো আর্মি ফার্স্টে লড়বে, তার জন্য কিছু সিভিলিয়ানস মারা যায়, অ্যান্ড কিছু ম্যানুফ্যাকচারিং যেগুলো যে টার্গেট থাকে অন্য দেশের, যেগুলো মেন যেটার জন্য করছে আর কি, কোনো মাইনিং ফার্ম, কোনো খনি, এই সবগুলো কবজা করে নিত বা ডিস্ট্রয় করে দেওয়া হতো। এটা একটা স্টেট ক্যাপাসিটি বা গভর্নমেন্টের যে ক্যাপাসিটি, রান করার ক্যাপাসিটি, মেন জিনিসগুলোকে ডিস্ট্রয় করা হতো, ট্র্যাডিশনাল ওয়ার বলে। 20th সেঞ্চুরি মানে 1900 সাল থেকে যেটা হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2 যেটা হয়েছে, সেটা কিভাবে লড়া হতো, সেটা তারপরে এভলিউশন হয়ে সেটা লড়া হতো হচ্ছে ডিস্ট্রয় দ্য সরকারের পলিটিক্যাল উইল, তাকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হতো। ফাইট কিসের অ্যাগেনস্টে, সিভিলিয়ানসদের অ্যাগেনস্টে, অ্যান্ড মানুষ হু করে মরতো। আর্মি কম মরতো, আর্মিও তো মরবেই ইয়ে হলে, যুদ্ধ হলে, বাট সিভিলিয়ানসও এখানে সেই হিসেবে আফেক্টেড হতো, ডিস্ট্রয় হতো। অ্যান্ড এর জন্য প্রোডাকশন ক্যাপাসিটি বা আমি বলছি মানুষের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি নষ্ট হবেই, পপুলেশন নষ্ট হবে। এখানে যদি 5টা মানুষের মধ্যে 4টে মানুষ ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে এখানে আবার বৃদ্ধি কিভাবে হবে, 4জন তো নেই, একজনই বৃদ্ধি করতে পারবে না রিপ্রোডাকশন।
তো সেই ক্ষেত্রে প্রোডাকশন ক্যাপাসিটি অফ সিভিলিয়ান্স দেখুন সব অ্যারো করা আছে, নষ্ট হতো। অ্যান্ড এর জন্য সিভিলিয়ান্স প্রচুর ডিস্ট্রয় হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। তা এইখানে 20th সেঞ্চুরির যুদ্ধটা কি দেখেছে, সিটিজেনরা নিজের দেশের জন্য লড়তো, যে আমি দেশের জন্য জান দিতে রাজি, আমি লড়বো, আমি আর্মি নিজেই হয়ে যাব। অ্যান্ড মিলিটারি শুধু নয়, সিভিলিয়ানসরাও এখানে ডিস্ট্রয় হতো। কথা বোঝা গেল? এবার 21st সেঞ্চুরি, আজকের দিনে যেখানে নিউক্লিয়ার ওয়েপন অনেকের কাছে গেছে, নিউক্লিয়ার অ্যাভেলেবেল আছে, তো সেইটা এখন কিভাবে লড়া হয়, এখন ডিস্ট্রয় করা হয় স্টেটের পলিটিক্সকে, সরকারের পলিটিক্সকে, সরকারকে কি করা হয়, ফাইট কারা করে, মানুষরাই ফাইট করে। এক্সাম্পল লিখেছি বাংলাদেশ, এক্সাম্পল নেপাল, নিজে সিভিলিয়ানসরাই ফাইট করে সরকারকে হাঁটিয়ে দেওয়া হয়, চেঞ্জ করে দেওয়া হয়। এরকম তৈরি হতে দেখছি, ফার্স্টে শুরু হচ্ছে। এটা ফাইট কারা কারা করে, সিভিলিয়ানসের ডিসেন্ট, মানে সিভিলিয়ান ডিসেন্ট আর ডিসকর্ড, মানে সিভিলিয়ানসরাই, আমরা সিভিলিয়ান সিটিজেন্স, আমরাই কি করি, আমরা পছন্দ হচ্ছে না, এত তিতিবিরক্ত হয়ে গেছি সরকারের পেছনে, আমরা এবার চেঞ্জ করব, আর পারছি না, আর পরের ভোট অব্দি থাকা যাবে না, এরকম। তা আমরা আগেনস্ট হয়ে যাই, সরকারের আগেনস্ট আমরা হয়ে যাই। আমরা মানে ইন্ডিয়ানদের বলছি না, বাংলাদেশের কথা বলছি, নেপালের কথা বলছি। তো সিটিজেন আগেনস্ট গভর্নমেন্ট, এটা হচ্ছে একটা, এটাও একরকম যুদ্ধ। এবারে এটা কেন হচ্ছে, এবার বলুন এটা কেন হচ্ছে, এই যে মডিউল কেন হচ্ছে, প্লাস এরপরে যুদ্ধ কেমন কি হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে কেন হচ্ছে। ওয়াই, ফার্স্ট অফ অল হচ্ছে পপুলেশন, স্টক মার্কেট ক্র্যাশ বাগেরা সব আসবো। ক্র্যাশ ক্র্যাশ করলে শেখা হয় না, আসল জিনিস জিনিসগুলো নিয়ে শেখা হয়, অতটা সোজা না স্টক মার্কেট। আর এই জিনিসটা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, যদি পান নিচে কমেন্ট করবেন কোন বাংলা চ্যানেলে এই জিনিসটা, বা হিন্দি চ্যানেলে এরকম করে আমাদের মতো বোঝানো হয়। একটা লাইক করবেন, নিচে টেলিগ্রামে যদি জয়েন না করে থাকেন, টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমাদের যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজারি চাই, আমি আপনার পোর্টফোলিও হ্যান্ডেল করবো পুরোপুরি, একটা নলেজেবল কারোর কাছে দেবেন, যার কাছে আছে নলেজ নেই শিফট করতে পারেন, বা নিচে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। তো পপুলেশন যে আমাদের আছে 8 বিলিয়ন পিপল, 8 বিলিয়ন মানুষ পুরো পৃথিবীতে, এটা তাহলে ভালো না বাজে? শেয়ার বাজারের সাথে পপুলেশনের কি সম্পর্ক আছে, যুদ্ধের সাথে আছে, এ ভালো কি বাজে, এটা আমি অ্যান্সার দিই। দেখুন বেশিরভাগ মানুষ আজকে কিন্তু হ্যাপি নয়, বেশিরভাগ 99% মানুষ হ্যাপি নয়, 1% মানুষ হ্যাপি। আপনি আপনার হয়তো 100 জনের মধ্যে 98-99 জনকে বলছি, এক দুজন হ্যাপি হতে পারেন। আপনি আপনার এই পৃথিবীর যে জিওপলিটিক্যাল জিনিসগুলো চলছে, এর জন্য আপনি নিশ্চয়ই ফিয়ার বা ভয়তে আছেন, যে তেলের দাম বাড়বে, এই সেই, ইনকাম বাড়ছে না, চাকরি নেই, এই সেই, কিছু না কিছু ভাবে হ্যাপি নন আপনি। কিসের উপর? নিজের উপর না, ফ্যামিলির উপর না, ওয়ার্ল্ড পলিটিক্সের উপর, যে দেশ বিদেশে যে ট্রাম্প করছে, বা ইন্ডিয়ার অনেকে মোদি কিছু বলছে, রাশিয়ার পুতিন কিছু বলছে, এই জিনিসগুলো আপনি নিয়ে হ্যাপি নন, কিছু না কিছু নিয়ে হ্যাপি নন। তো আগে মানুষ হ্যাপি থাকতো, বাট এখন হ্যাপি নয়। তো এইটা রিজন অনেকে বলতে পারে হয়তো এভলিউশন অফ টেকনোলজি বা নতুন এআই এর যুগ এসছে, এইসব নয়। এটার আসল রিজন, রিয়েল রিজন হলো এসব কিন্তু নয়, যেন ক্রস দেওয়া আছে। আসল রিজন হলো নেশন স্টেট, এটাকে বলা হয়, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় তৈরি করা হয়েছে। এবার এই জিনিসটাকে বুঝে নি, ভালো করে বুঝবেন। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় নিজে ব্যক্তি আছে, এনাকে বলা হয়, আমি যদি উচ্চারণটা ভুল করি এক্সট্রিমলি সরি, জ্যাক রোসো, এটা আসল ওনার উচ্চারণ। আমি গুগলেও দেখে নিয়েছি একবার উচ্চারণটা, বাট আমি যদি ভুল হয় এক্সট্রিমলি সরি, ঠিক আছে। তো প্রথমে মানুষটা কি করতো, ফ্রি উইল অফ লিভিং থাকতো, যে মানুষ জন্মাচ্ছে ভগবানের নাম করে, ইসলাম যারা আছে তারা আল্লাহর নাম করে, সেই হিসাবে নিজেদের দেবী দেবতাদের পালন করতো, তাদের কথা ভাবতো, অ্যান্ড ভাবতো যে তারাই আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, সেই হিসাবে ভালোভাবে বাঁচবান, চলে যাবো এখান থেকে, দ্যাটস ইট। ফ্রি উইল অফ লিভিং মানে নিজেদের উপর যে যা মনে করছে সেরকম ভাবে ভালোটাই করছে, খারাপ কিছু করছে না। আফটার এটাকে আনা হলো জবে থেকে, এটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। ভালো করে বুঝবেন, ইন্টারেস্টিং না লাগলেও শুনবেন, এটাই কিন্তু পরে মার্কেট ক্র্যাশকে ট্রিগার করতে পারে। এ বললো যে সবাই সবার নিজের সরকারের সাথে জয়েন হয়ে যাও, বা কমিউনিটির সাথে একটা নিজের জয়েন হয়ে যাও, লোকের সাথে মেশো, কমিউনিটির সাথে জয়েন করো, এটাকে আরো তোমাকে ফ্রি উইল বানিয়ে দেবে। এটাকে বলা হয় ফ্রি উইল, বলা হয় না, জেনারেল উইল বলা হয়। আপনার আলাদা একটা উইল থাকতে পারে, আপনি টিএমসি সাপোর্টার হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, তাহলে নিজের আলাদা আলাদা মতামত থাকলো, সেই মতামতটাই আপনি নিজে নিয়ে চলে এলেন, অ্যান্ড সেই হিসাবে কাজ করছেন। এটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি।
এবারে এটা তো জেনারেল উইল বললাম, জেনারেল উইল মানে কি, এটাই মতামত বা নিজে যা মনে হচ্ছে সেটাই আপনি ধরুন ভোট দিচ্ছেন, কালকে ভোট দিয়ে এসছে অনেক জায়গায়, আমিও দিয়েছি। তো জেনারেল উইল এটাকেই বলা হয়। জেনারেল উইল মানে যখন পৃথিবীতে যুদ্ধ হচ্ছে তখন আর্মি এখানে কে, আর্মি নিজের সিভিলিয়ানসরাই, যে এখানে কেউ নিজের থেকে আর্মি হতে আসেনি। এই যে এখানে যে আছে না, হাইট হলে তবে আর্মিতে যেতে পারবেন, পড়াশোনায় ভালো হলে তখন আর্মিতে যেতে হবে। আর্মি হলে কি লাগে, একটু বডি লাগে, একটু স্ট্রেংথ লাগে, অ্যান্ড মেডিকেল চেক আপ একটু লাগে। বাকি যদি পড়াশোনাতে একটু কমও ঠিকঠাক হয়, যেন বোঝার মতো ক্ষমতা হয়, খুব ভালো পড়াশোনা না হলে, খুব ভালো র্যাঙ্ক না আসলে, তাহলেও আর্মিতে এখন যেতে পারা যায় না। হয়তো 55 বা 60 মিনিমাম মার্কস থাকে আর্মিতে ফর্ম অ্যাপ্লিকেশন করার জন্য, হয়তো কেউ 53 পেলো, হলো না, বাট সে হয়তো খুব ভালো এলিজিবল ছিল ফিজিক সবকিছুর দিক দিয়ে। তো সেই ক্ষেত্রে আর্মি তখন কি করতো, তুমি যদি দেশের জন্য মরতে চাও, এরকম টাইপের চাও, ইউ হ্যাভ টু ফাইট, দেশের জন্য লড়ো, নিজে থেকে লড়ো, কাউকে বাউন্ড না, নিজে থেকে যুদ্ধ হলে নিজেকে, দেশকে বাঁচানোর যদি জুনুন থাকে নিজে থেকে করো, ঠিক আছে? তারা সিটিজেনরা, আমি আপনাদের মতো সিটিজেনরাই দেশকে বাঁচানোর জন্য যখন অন্য দেশ অ্যাটাক করবে, তখনই কি এটাকে বলা হয় জেনারেল বা ফ্রি উইলের আগেনস্টে আমরা নিজেরাই আর্মি। এটাকে এবার জেনারেল উইল এরাই সভারেনিটি নিয়ে আসে, সভারেনিটি নিয়ে আসে, মানে এরাই সরকারটাকে ঠিকঠাক ভাবে চালায়। আমরাই আমাদের ইচ্ছা মতো সরকারটাকে চালাচ্ছি। সরকার কারা চালাচ্ছে, সিটিজেনরা, অ্যান্ড সিটিজেনরাই নিজেদের কমন উইল হিসেবে, এটাকে ডেমোক্রেসি বলা হয়, রাইট টু ভোট, যদি ভোট হয়, অ্যান্ড নিজেরা এরপরে আলাদা আলাদা ল বানানো হয়, কালচার বানানো হয়, ভোট, রাইট টু ভোট, এসব করা হয়। এটা হচ্ছে আগে এরম ভাবে চলতো। এখানে একবার দেখে নি, এই যে লটা আছে, লটাকে বলে ক্যাটাগরিয়াল ইম্পারেটিভ। বেশি বুঝবেন না, বেশি বুঝে লাভ নেই, বিকজ এটা বাংলা চ্যানেল। এটা হচ্ছে জার্মানির একটা ছক। যখন জার্মানসরা বা ইউরোপিয়ান কান্ট্রিজরা ভয় পেয়ে গেছিল, কেন এই আগেন্স্ট ছিল, এই ডাইরেক্ট থ্রেট এটা মনে করেছিল, কেন, বিকজ জার্মান বা ইউরোপিয়ান কান্ট্রিজরা পুরোপুরি ছিল মোনার্কি লেভেলে, মোনার্কি লেভেলে ছিল। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, বা বোঝার চেষ্টা করুন, মোনার্কি লেভেলে ছিল। অ্যান্ড এবারে ভালো করে বুঝবেন যে যখন ইউরোপ বারবার বারবার ইউরোপ ইনভেট করার চেষ্টা করছে, ইউরোপ ইনভেডেড ফ্রান্স, ফ্রান্সকে ইনভেট করার চেষ্টা করছে বা অ্যাটাক করার চেষ্টা করেছে, তখন কিন্তু জার্মানি হেরেছে, ফ্রান্স জিতেছে। কেন, বিকজ যারা যারা প্রফেশনাল আর্মি আছে এখানে, ফ্রান্সরা যারা যারা নিজে থেকে আর্মি ছিল, মানে আমি আপনার মতো মানুষ যারা দেশের জন্য লড়তে চায় তারা আছে, আর এখানে কিন্তু প্রফেশনাল আর্মি আছে, তারা কিন্তু নিজে থেকে হয়তো লড়তে চায় না, বাট পয়সা কামানোর জন্য। একটা মাসের শেষে একটা কি 70,000 টাকা মাসে আসবে, তখন যেটুকুই মায়না ছিল, বেশিরভাগ 50 জনের মধ্যে 40 জন ধরুন দেশের জন্য করছে, 10 জন তো মায়নার জন্যও করছে, অনলি ফর জব, টাকাটা পাচ্ছি, নাহলে এক্ষুনি ছেড়ে দিতাম, বাড়ি থেকে দূরে আছি। তো এইটার জন্য কি এখানে লিমিটেড ছিল লোক, আর এখানে আনলিমিটেড ছিল ফ্রান্সে। এর আগের স্লাইডটা যেটা আছে, আনলিমিটেড ছিল। সিটিজেনরা নিজের জুনুনে, নিজের ইচ্ছা থাকে, কোনো টাকা পয়সা দরকার নেই, দেশকে বাঁচাবো, ফ্রান্সকে বাঁচাবো, তাই জন্য লড়বো। এন্ড এইটার জন্য এবার দেখুন, এরা তো মরতে চায় না কেউ, দে ডোন্ট ওয়ান্ট টু ডাই, বিকজ এরা টাকা কামানোর জন্য করছে, সংসার চালানোর জন্য করছে। বাট এরা সিটিজেনরা, এরা কোনো ব্যাপার না, আমি শুধু ফাইট করার জন্য এখানে যাচ্ছি। তো নিশ্চয়ই ফ্রান্সই জিতেছে, অ্যান্ড এরা এরা প্রত্যেকবার হেরে গেছে, বিকজ এরা কোনো টাকার জন্য করেনি, প্রত্যেকবার হেরে গেছে। তো এখানে প্রত্যেকবার ফ্রান্সের কাছে হেরে গেছে, বিকজ এখানে আনলিমিটেড ফোর্স ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ছক ছিল জার্মান, কিভাবে ফ্রান্সকে হারানো যাবে। এটা যদি কেউ পড়তে চান পড়ে নিতে পারেন। তো জার্মানি, তারপর একটা আয়রন অ্যান্ড ব্লাড থিওরি, এটার ব্যাপারে বেশি যাবো না, ভিডিওটা বড় হয়ে যাবে, অনেকে নাও বুঝতে পারেন। আয়রন অ্যান্ড ব্লাড থিওরি নিয়ে চলে আসে, যেটাকে ওয়ার্ল্ড ওয়ার 2 আমি নাম দিয়েছি, এটার জন্যই ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছে। যে তুমি তোমার খুন দাও, অ্যান্ড আয়রন মানে বুঝতে পারছেন আর্মস, অ্যান্ড ব্লাড বুঝে গেছিল যে এই থিওরিটা সব থেকে পাওয়ারফুল মানুষের উইল হিসেবে। যারা যারা আসতে চাও এরম ভাবে, তোমরা চলে আসতে পারো, তোমার নিজের উপর খাটো, আমরা আর এরম পরীক্ষা নিরীক্ষা নেবো না। তো পপুলেশন অ্যাট্রাক্ট হয়েছে এইটা দিয়ে, যে জার্মানি এরম ফলো করছে, সত্যি রেভলিউশনারি একটা জিনিস। অ্যান্ড পপুলেশন এখান থেকে কি আমরা জানি, ওয়ার্ল্ড ওয়ার 2 প্রচুর মানুষ মারা গেছে, অ্যান্ড ছেটে গেছে প্রচুর মানুষ, আপনারাও জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর মানুষ ডাইড। এখান থেকে ইউএস ইভলভ হয়েছে, পেট্রোডলার সিস্টেম বাগেরা যে এসছে ব্রিটেন উডস এগ্রিমেন্টের পরে, ইউএস মাঝখান থেকে গেম থিওরি নিয়ে ইভলভ হয়ে গেছে। কি গেম থিওরি নিয়ে এসছে, বলছে যে কোনো ইমিগ্রেন্ট বাইরে থেকে, ইউএসএ তো সব বাইরে থেকে এসছে, যে কোনো ইমিগ্রেন্ট যে কেউ আসবে এখানে টু আমেরিকা, কোনো ডিসক্রিমিনেশন নেই, যে যেখান থেকে আসবে, পয়সা টাকা কামানোর জন্য আসো, জাস্ট কোনো কিছু যুদ্ধ ফুদ্ধ না, জাস্ট আমরা বড়লোক হওয়ার জন্য আসবো, টাকা কামানোর জন্য আসো।
এবার যারা যারা এখানে এই আর্মি ফার্মি যারা ছিল, যারা টাকা কামানোর জন্য ছিল, বা যারা আর্মি ছিল না এখানে টাকা কামানোর জন্য চেয়েছে, সব ওখানে ইউএসএ তে আস্তে আস্তে গিয়ে গিয়ে ইউএসএ তে গেল। ইউএস এখান থেকে স্ট্রেনদেন হয়ে গেল, আরো পেট্রোডলার আসার পরও স্ট্রেনদেন হয়ে গেল। এটাকেই বলা হয় গ্লোবালাইজেশন। যে একদিন মনে আছে 2-3টে ভিডিও আগে গ্লোবালাইজেশনের কথা বলেছিলাম, ম্যাক্রো নিয়ে বলেছিলাম, এটাই কন্টিনিউশন গ্লোবালাইজেশন। এখানে এবারে কি হলো, ধরুন 8-10টা প্লেয়ার একসাথে আসলো, ইউএস ভর্তি হলো, এর মধ্যে থেকে সবাই তো আর বড়লোক হলো না, দুজন বড়লোক হলো, কিছু প্লেয়ার্স যেগুলো কোম্পানির নাম এখানে মেনশন করা আছে, ইচ্ছা করে ফুল নেম লিখিনি আমি যাতে কেউ কিছু না করতে পারে। তো এই সব কোম্পানির যারা ফাউন্ডার্স বা সিইও, এরা বড়লোক হয়ে গেল, 99% ওয়েলথ তাদের কাছে, সেই 1% মানুষের কাছেই আছে, তারা বড়লোক হয়ে গেল। 100 টাকার মধ্যে 99 টাকা এদের কাছেই আছে, টপ একজনের কাছেই আছে, বা টপ দুজনের কাছেই আছে। বাট বাকিরা যারা এসেছিল তারা তো জমে গেল, 8 বিলিয়ন পিপল। এটা কি ভালো না খারাপ? ফার্স্টেই বলেছিলাম এটা তখন, এখন খারাপ, তখন ভালো ছিল যে সবাই আসুক, এর মধ্যে অ্যাভারেজে কেউ না কেউ বড়লোক হবে, ইউএসএ কে বাড়ি নিয়ে যাবে। এখন খারাপ কেন? বিকজ মেজরিটিরা ধারে, এই ট্যারিফ ফ্যারিফের জন্য, ইনফ্লেশনের জন্য কি ধারে জর্জরিত হয়ে গেছে, অ্যান্ড তারা কোনো এখন কাজেরই নেই। তো ধারওয়ালা মানুষকে কে চায়? ধারওয়ালা মানুষকে কে? আপনি আপনার বাড়িতে দেখুন কেউ ধার নিয়ে বসে আছে, আপনি নিজেই চাইবেন না সে আপনার সাথে থাকুক, নেগেটিভ এনার্জি, অ্যান্ড আপনি ফেসে যেতে পারেন তার সাথে থাকলে। তো ধারওয়ালা মানুষকে কেউ চায় না, নো ওয়ান। বাট পপুলেশন তো এখানে বেড়ে গেছে, এবার এদেরকে কি করা হবে? এর জন্য একটা নিড ফর আ ইকোনমিক রিসেট, বা নিড ফর আ রিসেট। রিসেট মানে আবার নতুন ভাবে একটা রিসেট তৈরি করতে হবে। ইউএস যে ডমিনেন্ট করছে, ডমিনেন্সটাকে অন্যভাবে দিতে হবে, অ্যান্ড এটাকে কিছুভাবে এলিমিনেট হয়তো করতে পারে। কিভাবে? একটা হয়তো World War III কাইন্ড অফ সিচুয়েশন দিয়ে। এইটার থেকে আমি বুঝলাম কি, যুদ্ধ শেষ হয়নি, সিজফায়ার এখন হয়েছে, নতুন নতুন যুদ্ধ আবার সামনে কিছু মাসে, কিছু বছরে স্টার্ট হতে পারে। অ্যান্ড World War III একবারে হয় না, একটা দুটো কান্ট্রি হলে হয় না, একটা দুটো কান্ট্রি, তারপরে 2-3টে কান্ট্রি, আবার 2-3টে কান্ট্রি, এই করতে করতে পৃথিবী দুভাগ হয়ে যায়। এটা করতে করতে 4-5 বছর টাইম লাগতে পারে, বলছি না হবেই, বাট আমার মনে হচ্ছে যুদ্ধ শেষ হয়নি, স্টার্ট হয়েছে। এটাই প্রথম যুদ্ধ World War III এর ওপর, ইরান অ্যান্ড ইউএস। যদি এটা পড়তে চান, আপনার ওটো ভন বিসমার্কের ব্যাপারে এটা পড়তে পারেন। এটা হচ্ছে আয়রন অ্যান্ড ব্লাড, যে জার্মানির যে লিখেছিল, তার ডেসক্রিপশন থিওরিটা। আমি এটা ডেসক্রাইব করছি না। কমেন্টে যাওয়ার আগে আমি জাস্ট বলে রাখি আমার কি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সিম্পল, যে ইরান অ্যান্ড ইউএস যে যুদ্ধটা হয়েছে, এটা প্রথম যুদ্ধ, মেজর যুদ্ধ, যেটাকে আমার ইসরায়েল হামাস বা রাশিয়া ইউক্রেনটাকে না ধরলেও হবে, এটাকে ধরা উচিত আমাকে, বিকজ এটা রেজিউম হওয়ার কথা আমার মতে, এই বছর শেষে বা নেক্সট ইয়ারে, হোয়াট এভার রেজিউম হওয়ার কথা, বড়োভাবে রেজিউম হওয়ার কথা। অ্যান্ড এইটার জন্য আস্তে আস্তে অনেক কিছু নিউ, অনেক যুদ্ধ স্টার্ট হতে পারে আবার। অ্যান্ড এটা ডিরেক্ট ইনভলভ হতে পারে অনেক অনেক বড় বড় দেশ। তারপরে World War III লাইক সিচুয়েশন হলে হতে পারে, অত বড় না হলেও World War II এর মতো না হলেও হতে পারে। সিভিলিয়ান্স, ইউএস এর কিছু সিভিলিয়ান্স যাতে এদিক ওদিক চলে যায়, বা ইউএস ছেড়ে চলে যায়। ধারওয়ালা মানুষ, তারা যারা এনেছিল তখন, তাদেরকে আর দরকার নেই, সেরকম একটা কিছু একটা পলিসি বাগেরা কিছু একটা যেন দরকার হয়, মানে পৃথিবীতে আনস্টেবিলিটি বা একটা রিসেট, ইকোনমিক রিসেট, যাতে ধার ফার গুলো সবকিছু নষ্ট হয়ে নতুনভাবে শুরু করা যায়। ইকোনমিক রিসেট, এটা আসা মানে কি? রিসেশন। বারবার বলছি, এত কিছু আমাদের কাছে এভিডেন্সেস আছে 2023 সাল থেকে বলে আসছি, এরপরেও যদি অনেকে ভাবে যে 87 ইজ অল রাইট, ইকুইটি মার্কেট ইজ অল রাইট, অল রাইট, কোনো ব্যাপার না। আমি এখনো বলছি না যে এখনই সুইচ করতে হবে বা কিছু করতে হবে, সেটা তো আমি আমাদের ক্লায়েন্টসদের বলবো। কারেন্টলি আমি তো 1% একটা রিসার্চ দেখালাম, ইচ অ্যান্ড এভরি ডেট কখন সুইচ করতে হবে, এটা কোনোদিন আমি ইউটিউবে ফ্রি অফ কস্টে বলবো না, বিকজ অনেক মেহনত লাগে, অনেক টাকা খরচা হয় রিসার্চ করতে। কিন্তু কিন্তু যেটুকু বলেছি সেটুকু কেউ ফ্রি অফ কস্টে বলবে না। আমি জানি অনেকে হয়তো মাথা ঢোকেনি, বাট এগুলোই লাগে স্টক মার্কেটের সামনের দিনে কি হবে জানার জন্য। এই অ্যানালিসিসটা যদি আমি আগে কি হয়েছে স্টাডি না করতাম, তাহলে কিভাবে আমি সামনের দিনে এই জিনিসটা জানতাম যে যুদ্ধ হলে হতে পারে? আমার কাছে কোনো এভিডেন্সই নেই। ট্রেডিং দিয়ে চার্ট খুললাম, চার্ট খুলে বসে আছি, কিভাবে বুঝবেন সামনের দিনে কি চার্ট হবে? হয় না এরকম, ঠিক আছে? তো আশা করি কমেন্টে যাওয়ার আগে কে কি বলছে কমেন্টে আগের ভিডিও থেকে নেব। বাট তার আগে যদি আমি বলি যে ভিডিওটা যদি ভালো লাগে, অ্যান্ড পার্ট 2-এ আপনারা যদি চান এর পার্ট 2 কন্টিনিউয়েশন হোক, এরকমই কিছু একটা ম্যাক্রোস নিয়ে থিওরিটিক্যাল কিছু একটা যদি আমি এক্সপ্লেনেশন দিই, অ্যান্ড নতুন ওয়ার কার কার মধ্যে হতে পারে,
কি কতটা এসকালেশন হতে পারে না হতে পারে, তার জন্য মার্কেট কেমনভাবে ক্র্যাশ করতে হবে, এই তিনটে জিনিস যদি আমি ডেসক্রাইব করি, আমি তিনটে জিনিস আগে আপনাকে বলবো, প্রত্যেকবারই বলছি, করছেন না। একজন কমেন্টও করেছে, আগের ভিডিওতে 500 কমেন্ট হয়েছিল, এটাই আর হলো না, মানুষ এত সেলফিশ এন্ড জেলাস কি করে হয়, স্ট্রেঞ্জ। আগের ভিডিওতে বলেছিলাম 500টা কমেন্ট করতে, আমার ভিডিওতে কমেন্ট আছে 300, অ্যান্ড 2000 লাইক করতে বলেছিলাম, আমার লাইক আছে 1.9K, 1900। তাই জন্য আমি আগের ভিডিওর পার্ট 2 আনিনি। আমি আমার রিসার্চ জানি, সেটা আমি আর কন্টিনিউ করলাম না। তো যদি এটা আপনার হয়, তাহলে যে যে দেখছেন, আপনার যদি মনে হয় আপনার লাগবে, তো আপনি লাইক করুন। কটা লাইক চাই? 3000 লাইক চাই, অ্যান্ড 1000 কমেন্ট চাই, বিকজ এটা খুব প্রিমিয়াম রিসার্চ, তাই জন্য আমি 1000 কমেন্ট চাই। আমাদের ভিডিও কেমন লাগে আপনি বলতে পারেন, আপনার কোশ্চেন যদি পরের ভিডিওতে আমি ফিচার করতে হয়, সেটা নিয়ে কোশ্চেন আপনি ডিসকাস করতে পারেন। 1000 কমেন্ট চাই, অ্যান্ড 1000 জনকে শেয়ার করতে হবে। সবাই মিলে যদি 1000 জনকে শেয়ার করেন, যে মার্কেটের ব্যাপারে, যাদের যাদের স্টক মার্কেট আপনাদের বন্ধুদের ইনভেস্টমেন্ট আছে, যে এই জিনিসগুলোই দেখা উচিত আলটিমেটলি। অনেকে বলে না কল দেবো, পুট দেবো, কিচ্ছু হয় না ওইগুলো। যাদের নলেজ আছে তাদেরকে ফলো করুন, ঠিক আছে? সেরকম। আর যদি নতুন হন, আমি জানি আপনাদের এই চ্যানেলটা একটু অ্যাডভান্স আপনাদের জন্য, যারা নতুন, একটু মার্কেটের ব্যাপারে নলেজ নিয়ে তারপর আমার ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন, নাহলে কিছু বুঝবেন না। আর যদি নতুন হন, তাও ভালো লাগে, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে, এরকম অনেক কন্টেন্ট আপনি দেখতে পাবেন। আচ্ছা, একজন কমেন্ট করেছে, প্রি আইপিও স্টকসে ইনভেস্ট করতে গেলে, আমাদের থ্রুতে রিসার্চ পেতে গেলে কি কি করতে হবে প্লিজ বলবেন। কিছুই করতে হবে না, আপনার একবার অফিসে এসে দেখা করেন, ক্যাপিটাল বলবেন, 15 মের মধ্যে যদি না আসতে পারেন, স্লট বুকের জন্য ফোন করে ক্যাপিটাল বলে রাখবেন। যারা সিরিয়াস 100% তাদের জন্য, বিকজ ফোন করে করলেন না, বলতে হবে না, কিন্তু ফোন করে বললেন যে লিখে রাখুন নাম, করলেন না, এরপর আপনি মিউচুয়াল ফান্ড করতে আসেন, স্টক করতে আসেন, ব্ল্যাক লিস্টেড। আমি কোনো দিন আর হেল্প করবো না, ঠিক আছে? সিরিয়াস হবেন তবেই বলবেন। নন ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য 5 লাখ টাকা, যাদের মিউচুয়াল ফান্ড সামলায় না, 5 লাখ দিয়ে স্টার্ট। যারা ক্লায়েন্ট তাদের জন্য 3 লাখ হলে খুব ভালো হয়, 5 লাখ হলে তো সবার জন্যই বেস্ট হয়। 5টা স্টকে দিতে পারি। 15th মে আমাদের রেডি হচ্ছে আমাদের প্রি আইপিও স্টকস, যেগুলো আইপিও আসার আগে ইনভেস্টমেন্ট শুরু হয়। যেমনি খবর পাচ্ছে জিও যে কোম্পানি আছে, সামনে আইপিও আসতে চলেছে, কিন্তু জিও এত বড় কোম্পানি হয়ে গেছে, 2020 সাল থেকে যারা যারা ইনভেস্ট করেছিল, 3 গুণ নিয়ে বড় বড় ইনস্টিটিউশনরা অলরেডি বেরিয়ে যাচ্ছে, এফআইআইরা অলরেডি সেলিং করা শুরু করে দিয়েছে, আর করে দিয়েছে 1400 কোটি টাকা সেল। এবার এখন যদি আইপিও আসার পর কেউ ঢোকে না, সব থেকে লস তাদের হবে, সব থেকে লস তাদের হবে। কিছুদিন আগে লাফাচ্ছিল জিও মানেই ভালো, জিও ব্ল্যাক রক মানেই ভালো, কই সেই ফ্লেক্সি ক্যাপ তো এখনো 6-7% মাইনাস পড়ে আছে সিন্স ইনসেপশন। ওরকম কোনো কথা না, ভ্যালুয়েশনটা ম্যাচ করতে হয়। যারা যারা প্রি আইপিও তো কিনে নিয়ে এখন বেরিয়ে গেছে, তারা ফায়দা পাচ্ছে। তাই জন্য প্রি আইপিও অবস্থায় যদি কেউ ইনভেস্ট করেন, আমাদের রিসার্চ রেডি আছে, এতটা ভালো রিসার্চ রেডি করছি আমরা, যেটাতে রিসেশনে যে যে স্টকস গুলো বাড়তে পারে সব পড়বে, যে সেক্টর গুলো বাড়বে সেক্টরে বেস্ট স্টকস, যেগুলো সামনে 1-2 বছর পর আইপিও আসবে, সেগুলো আমরা আইপিওর আগেই বেচিয়ে দেবো। টার্গেট থাকবে 2 to 3x ইন আপকামিং 3 to 4 ইয়ার্স, সেরকম ভাবে আমরা কিন্তু করবো। আচ্ছা, একজন লিখছেন, কমেন্ট করেছেন, একদম ঠিক কথা, খবর তৈরির আগে কি খবর তৈরি হতে পারে সেটা অনুমান করাটা আসল বিশেষজ্ঞ। সব অনুমান ঠিক হবে তার মানে নেই, তবে বেশিরভাগ, তবেই তো বিশেষজ্ঞ। খবর যখন সাধারণ মানুষের কাছে আসে তখন অনেকটা বেড়ে যায়, লাভ সামান্য পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। লাভের থেকে আমি বলবো খবর চলে আসার পর উল্টে লোকসান বেশি, বেড়ে যাওয়ার পর এখানে সবাই ঢোকে, একটু বেড়ে কমে যায় সবার বেশিরভাগ, তাই জন্য কেউ কিছু করতে পারে না। এটাই আমাদের সবার থেকে আমরা আলাদা, এটাই আমাদের ইউএসপি, আমরা ফার্স্ট থেকে ধরে রেখেছি যে সামনের দিনে কি হবে। যে যুদ্ধ এখনো শুরুই হয়নি, কিছু World War III সিচুয়েশন শুরুই হয়নি, আমরা তার আগে অ্যানালিসিস এখন থেকে করতে বসে গিয়েছি। 27 রিসেশন কোথায়? 27 এখন অনেক দেরি আছে, শুরুই হয়নি 27, বাট আমরা এখন থেকে রিসার্চ করে বসে আছি। আচ্ছা, একজন কমেন্ট করছেন, আমি শর্ট ডিউরেশন ডেট ফান্ডে 2025 থেকে 80,000 এসআইপি করে যাচ্ছি। ভেরি গুড। 27 থেকে এসটিপি চালু করবো ইকুইটি মিউচুয়াল ফান্ডে যখন রিসেশন স্টার্ট হবে। এটা আমি কি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার? যদি না হই আমার কথা কেনই বা বিশ্বাস করছেন? আমি তো ভুল হতে পারি। আর 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 আরেকটা জিনিস বলে রাখি, যাদের এখন অনেকে ভেবে রেখেছেন না, ও ঠিক আছে অন্য কারোর কাছে আছে, ঠিক আছে রাজের কথা মানবো, বাট রাজের কাছে যাবো না। আসলেও কোনো একই তো চার্জেস, সব কিছু এক্সপেন্স রেশিও বাগেরা তো সব একই, এমসি তো সবার জন্য ফিক্স, আমি জানি না কেন, বাট রাজের কাছে যাবো না। ডেট থেকে আমি ইকুইটিতে সুইচ করব ডাউনে। ভয় পাওয়ানোর জন্য বলছি না, আমি একটা রিয়েলিটি বলে দিচ্ছি, যারা যারা ভেবে আছেন করোনার মতো হবে না। আমাদের রিসার্চ অনুযায়ী 27-এর কারেকশন, যদি অনেকে ভাবে না এখন ডেটে রাখবো 27-এ সুইচ করে নেবো এসটিপি, 12 মাস 14 মাস চালিয়ে নেবো, আনে বলে 5 বছরে 2টো ইকোনমিক রিসেশন আসবে। একটা রিসেশন হয়ে গেল, আবার রিসেশন আসবে। মার্ক মাই ওয়ার্ডস। তোমার ভ্যালু
তোমার ভ্যালুয়েবল চ্যানেল আমি রোজ ফলো করি, জানি না কি হবে, বাট কনফার্ম তোমার রিসার্চ ঠিক হবে এরকম কোনো আমি কনফার্মেশন দিয়ে নিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ করছি। থ্যাংক ইউ ভাই। বাট এটা আমাদের রিসার্চ আনে বলে দুটো এতে ঠিক হবে। এসটিবি করলেন, এখানে ডেটে করলেন, এখানে এসটিবি করতে গেলেন, মার্কেট ডাউন, বটম পেয়ে গেলেন, ভেরি গুড, একটু বাড়লো, ইকোনমিক রিসেশন আর একটা স্টার্ট হয়ে গেল, সেটা হয়ে গেল মেজার। বাট দুটো রিসেশন আসছে, আমি একটা রিসেশনের আগে 27টা হোক, তারপরে পরেরটা বলবো। যদিও আমার ইচ্ছা আছে 2028 বা 29-এ ইউটিউব চ্যানেল শেষ করার অ্যান্ড রিটায়ার করার, যারা যারা প্রাইভেট চলে আসবে তাদেরকে লাইফ টাইম গাইড করবো, নাহলে কি কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আমার। তো আমার ইচ্ছা আছে, আমার যেটুকুনি পূরণ করার ছিল, কিছু স্বপ্ন বা কিছু কিছু গোলস আমার নিজের, সেগুলো অলমোস্ট ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় পূরণ হয়ে গেছে। অ্যান্ড হয়তো আর 2 থেকে 3 বছরে আমি নেক্সট ক্র্যাশ হওয়ার আগে হয়তো আমিও কি করব, রিটায়ারমেন্ট নেব ফ্রম ইউটিউব অনলি, প্রাইভেটলি করব, বিকজ একটা জায়গাতে থামতে হবে না লোককে। আচ্ছা, হাই রাজ, ইউ আর জাস্ট জিনিয়াস, থ্যাংক ইউ সো মাচ। ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট কি ঠিক হবে? একদমই না। রিপ্লাই ওই জন্য আমি আপনাকে দিলাম, একদমই না, নেভার এভার। আমি যদি বলি আপনাকে, আমি কনফার্ম আছি স্যার 10 গুণ আমি ইনভেস্টমেন্টের জন্য স্টকসে ইনভেস্ট করাবো 2 বছরের মধ্যে, তাও নেবেন না, নেভার এভার। অ্যানালিসিস ভুল হয়ে গেলে, রিসার্চ ভুল হয়ে গেলে কারো কিছু যাবে না, আপনার যাবে, নেভার এভার। আর যদি কেউ বলে থাকে পালিয়ে যান তার থেকে, নেভার এভার। একমাত্র রাজদাকেই দেখলাম যে এত সুন্দর অ্যানালিসিস করে আমাদের ফ্রিতে দেয়, তাই আমরা মূল্য দিতে পারি না। থ্যাংক ইউ। মূল্য আপনারা একমাত্র দিতে পারেন দুটো জিনিস, একটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে, যেটা আপনাদেরও ফ্রি অফ কস্ট, আমি যেহেতু ফ্রিতে দিচ্ছি, কোনো মাঝখানে অ্যাডও চালাচ্ছি না, আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর একটা জিনিস, যদি আপনি আমাদের রিসার্চ চান আসতে পারেন, ওটাও আমাদের এমসি যেটা ফিক্স করে রাখে, এক্সট্রা আমরা সাবস্ক্রিপশন ফিস কিচ্ছু নিই না, কোনো জিনিসের উপর নিই না, 2 পয়সা আমাদেরও চলে আসবে, এরকম করে হ্যান্ড ইন হ্যান্ড চলে, 2 পয়সা আমাদেরও চলে আসবে। 2 পয়সা যদি আপনাদের বাড়িয়ে দিতে পারি, সবার তো আধা হয়ে যাবে, আমরা যদি বাড়িয়ে দিতে পারি, আপনার বাড়লে তবেই না আমার আসবে না, আপনার ডবল হলে আমারও ডবল হবে। তো আমি চাইবো আপনার ডবল তাড়াতাড়ি করতে, নাহলে আমারও ডবল হবে না ইনকাম। তো 2 পয়সা আমারও আসবে, 2 পয়সা আপনারও আসবে, আর কিছুই না, সিম্পল জিনিস, এরকম ভাবেই ব্যবসা চলে। ফ্রিতে আজকালকার দিনে কিচ্ছু হয় না, যদি আপনার থেকে আমরা এক্সট্রা 1 টাকা সাবস্ক্রিপশন ফি নিই না, যেটা এমসি দেয়, নিপনের ফান্ড দিচ্ছি, নিপনই আমাদেরকে টাকা দেবে। এবার হ্যাঁ, নিপনের গোল্ড ফান্ড দিচ্ছি কি সিলভার দিচ্ছি কি কপার দিচ্ছি যখন আসবে, কি স্মল ক্যাপ দিচ্ছি মিড ক্যাপ দিচ্ছি, স্মল ক্যাপ মিড ক্যাপটা কখন সুইচ করে কোথায় ডেটে রাখবো, আবার ডেট থেকে কখন এ করবো, ওই মাথার দিমাগের খেলাটা ওটা আমার কাছেই থাকে। ভারতে বসে কোন অ্যাপের মাধ্যমে দেখুন, অ্যাপ এখানে ম্যাটারই করে না, যদি রিসার্চ ঠিক না হয়, যে কোনো ভালো ভালো অ্যাপে ইনভেস্ট করুন, রিসার্চ ভুল হবে, পোর্টফোলিও খালি হয়ে যাবে। ভারতে বসে আমেরিকা বা অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের কাছে আছে গিফট সিটি ইন্টারন্যাশনাল ফান্ডস, এটা থ্রুতে আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে রুপি যদি ডিপ্রিসিয়েট হয় ডলারের এগেনস্টে, এটারও ফায়দা পাবেন আপনি। বাট দেখতে হবে যে ইউএস মার্কেটে ঠিকঠাক অ্যানালিসিস করে ঠিকঠাক মার্কেটে এন্ট্রি প্রাইস আছে কিনা, আমার মতে নেই। খুব ভালো অ্যানালিসিস, তোমার কথা মতো আমার পোর্টফোলিও পারফর্ম করছে, থ্যাংক ইউ রাজ, কৌশিক অ্যান্ড ইয়ার টিম, থ্যাংক ইউ সো মাচ, সরি ওয়েলকাম। আপনাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আজকে ভিডিওতে, খুব ভালো লাগছে, যেটাকে মোটিভেট করে নেক্সট ভালো আরো ভিডিও আপনাদের দেওয়ার জন্য। লাস্ট কোয়েশ্চেন আজকের, আপনার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যুদ্ধ চলছে, সবাই বলছে মার্কেট পড়বে, আপনি বললেন ইন্ডিয়ার ভিক্স মোটামুটি 27-28 হাজারের কাছে, সরি 27-28-এর কাছে যখন যাবে, আমি তখন ক্যাপিটাল লাগিয়ে দেবো। তো সত্যি তাই হলো, ওখান থেকেই মার্কেট ঘুরে দাঁড়ালো। হ্যাঁ মনে আছে, একটা ইন্ডিয়া ভিক্সের এরকম ট্রেন্ড লাইন টেনেছিলাম, এরকম হয়েছিল, আমি বলেছি 27-28 এই অবধি যেতে হবে না, এখানে 28-এর কাছে থাকলে ইনভেস্ট আমি করলে করতে পারি, আর ওখানেই বটম আউট করতে পারে, সেটাই 30th মার্চ হয়েছে, সবাই আপনারা প্রুফ আছেন। আমি আপনার আমাদের অনেক বন্ধুদের বলেছি, রাজদা যেটা বলেছে সেটাই হলো, এরাই হলো সত্যিকারের অ্যানালিস্ট, থ্যাংক ইউ অগেন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। অ্যান্ড কিছুই না, দেখুন সবার কাছ থেকে এটাই, যুদ্ধ হচ্ছে সবাই বলবে ডাউন, যুদ্ধ স্টপ, আবার বলছে সবাই বুলডান আসবে আপ, এটাই বলবে। কেউ কেউ আবার, আমি কি বলছি, সামনের দিন একটা ট্রেন্ড আসবে, যখন একটু হালকা বুলডান র্যালি স্টার্ট হবে, ফেক র্যালি স্টার্ট হবে, তো অনেকে নিজের রিসার্চ ফার্ম খুলে নেবে, সেবি রেজিস্টার্ড হয়ে কিছু খুলে নেবে, দেখুন না, খুলে ক্লায়েন্টদের বললো আমি হেভি স্টক দিয়ে দেবো, এই সেই স্টক নেবেন, ফেসে যাবেন, আনা হলে 10 বছরের জন্য গ্যারেন্টি, লিখে নিন। মনে আছে আইআরএফসি আরভিএনএল নিয়ে ফেসে গেছিলেন, আইআরএফসি আরভিএনএল যা ফেসে গেছেন, ওর থেকে 2-3 গুণ বেশি ফাঁসবেন, বলে দিলাম। যাবেন না ডিরেক্ট স্টকসে এখন, প্রি আইপিও হলে তবেই যান। অ্যান্ড আমাদের মধ্যে রিসার্চ সামনের দিনে যে বলতে পারে, দেখতে পারে সামনে প্রত্যেকটা বার যে কি হতে পারে, অ্যাটলিস্ট 10 বারে 8 বার বা 9 বার ঠিক হচ্ছে, তার কাছে যান। না হলে কি বলবো,
যাওয়ার দরকার নেই, ব্যাংকে এফডি করে দিন। ইভেন এফডিও সামনে রিসেশন আসলে অ্যাট রিস্ক, সামনে 2-3টে ব্যাংক পড়ে যাবে আমার মতে মনে হচ্ছে, ইন্ডিয়ারই ব্যাংক পড়ে যাবে মনে হচ্ছে, সেটাও রিস্ক। তাই আমি বলবো কিছুভাবে একটা ভালো কনসালটেশন নিয়ে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে আপনি একটু আস্তে ধীমে চলুন, তাড়াতাড়ি কিছু চলতে হবে না যে স্টকসেই তাড়াতাড়ি বড়লোক হতে হবে। স্টকস উল্টা লোক তাড়াতাড়ি গরিব হয় রিসার্চ ভুল হলে, ঠিক হলে বড়লোক হয়। ঠিক কজনের হয় আপনারাই তো জানেন, কজনের ঠিক হয়। নিজের পোর্টফোলিওটা খুলুন, রিয়েলিটি বুঝতে পারবেন এখনই। তো আর আমাদের কাজ এটাই থাকে যে সামনের দিনের ইন্ডিয়া উইক যখন এখানে চলছে, এটা আমাদের কাজ। যুদ্ধ শুরুও হয়নি, রিসেন্ট যেটা আছে অগস্ট মাসে যুদ্ধ শুরুও হয়নি, তখন 7-8 মাস আগে বলে দেওয়া যে এখান থেকে এখানে এই যাবে, অ্যান্ড ভিক্স এখানে ছিল, তখন আমি বলছি এখানে আমি বটম আউট হতে পারে, এখানে আমি কিনবো। এটা আমাদের কাজ থাকে। যখন চার্ট ফর্ম হয়নি, আমরা দেখি আমাদের রিসার্চ অনুযায়ী মার্কেট এখানে যুদ্ধের নিউজ দিচ্ছে কিনা, অ্যান্ড তারপরে পড়ছে কিনা, আর এখানে সিসফায়ারের নিউজ দিচ্ছে কিনা, তারপরে বাড়ছে কিনা। আমরা জাস্ট চেক করি মার্কেট আমাদের রিসার্চ অনুযায়ী নিউজ আনছে কিনা, দ্যাটস ইট। বাট তাই বলে স্ক্রিপ্ট আমি লিখি না। অনেকে নিচে কমেন্ট করেন প্রত্যেক ভিডিওতে, দেশের স্ক্রিপ্ট বিদেশের স্ক্রিপ্ট, আমি লিখি না, এক্সট্রিমলি সরি, ওটার জন্য ওইসব হয় না ওরকম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো অ্যান্ড ভ্যালুয়েবল নলেজ পেলেন, যে জিনিসটা হয়তো লাইফ টাইমে কোনোদিন পেতেনই না, এই জিনিসগুলো, যে কোনটা কি কনসেপ্ট আছে না আছে, কোনটা কি থিওরি আছে, আয়রন ব্লাড থিওরি বাগেরা কি হয়। অ্যান্ড যদি আপনাদের কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দরকার হয় বা কোনো এজেন্টের কাছে, ব্যাংকের কাছে, আমরা কি হেল্প করি বলে দিই। বন্ডস, আইপিও, প্রি আইপিও, স্টকস, মিউচুয়াল ফান্ডস ম্যানেজমেন্ট, যেটা 10 বছরে, আমি যেমনি বলছি মার্কেট কোথায় যাবে, তেমনি আপনার পোর্টফোলিও কোথায় যাবে আমরা 10 বছর আগে থেকে বলে দেবো সেরকম ভাবে। মার্কেট কোথায় যাবে বলে দিতে পারি, একটা স্টক বা একটা মিউচুয়াল ফান্ড বা পোর্টফোলিও কোথায় যাবে সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না, জাস্ট টাইম দিতে হবে। 10 টাকাটা 10 বছর আমি যদি বলি 20 টাকা হবে, বা 5 বছরে যদি বলি 10 টাকাটা 20 টাকা হবে, তাই জন্য একবারে বলিনি 10 টাকাটা 8 বা 9 টাকা দেখতে হবে না। প্রথমে 8 বা 9 টাকা দেখলে দেখতে হতে পারে, বাট যদি বলি 5 বছরে 20 টাকা হবে, 99% চান্স 20 টাকা হওয়ারই, বিকজ সেই হিসাবে সিরিয়াসলি আমরা করি। অ্যান্ড যদি আমার সাথে কথা বলতে হয় তো 7003684863, এটা আমার পার্সোনাল নাম্বার। রাত 8টা থেকে 10টা, কোনো ছুটির দিন বা রবিবার ছাড়া আপনি ফোন করতে পারেন। আর একটা এই নাম্বার আছে 6289541836, কৌশিকের নাম্বার, আমার পার্টনার, ফোন করতে পারেন, করে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা অনলাইনে আপনারা স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।